আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের কাছে কখনোই আত্মসমর্পণ করবে না তেহরান, ইরানি প্রেসিডেন্টের ঘোষণা। শত্রুদের কবরে পাঠানোর শপথ। প্রতিবেশী দেশে হামলায় দুঃখ প্রকাশ। রাজধানীর পাম্পগুলোতে যানবাহনের ভিড়, অবৈধ মজুদ ও অনিয়ম ঠেকাতে মোবাইল কোর্ট নামছে। সোমবার জ্বালানি তেলবাহী দুটি জাহাজ আসছে, জানালেন জ্বালানি মন্ত্রী। যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের জ্বালানি তেলের দাম বাড়তে পারে, আশঙ্কা সিপিডির। আজও মধ্যপ্রাচ্যগামী 20টি ফ্লাইট বাতিল, ক্ষতির মুখে বেসরকারি বিমান সংস্থাগুলো। পরিকল্পিত জাকাত বন্টনে 10 থেকে 15 বছরের মাঝে দেশ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব মনে করেন প্রধানমন্ত্রী। অতিরিক্ত মুনাফা করে মানুষকে কষ্ট না দেওয়ার আহ্বান। সংসদের অতীত নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রাণবন্ত সংসদে নবীনরা ইতিবাচক ভূমিকা রাখতে পারে, আশাবাদী তথ্যমন্ত্রী। এবং শিগগিরই পরীক্ষামূলকভাবে ই-হেলথ কার্ড বিতরণ শুরু, বলছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সেবার মানোন্নয়নে পর্যায়ক্রমে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ইরান আমেরিকার যুদ্ধ প্রসঙ্গ। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের মুখে পিছু না হটার চূড়ান্ত ঘোষণা দিয়েছে তেহরান। যুদ্ধের 8ম দিনে আকাশপথে ইসরায়েলি তাণ্ডব চললেও জর্ডান সহ বিভিন্ন দেশে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার অহংকার গুঁড়িয়ে দিয়েছে ইরান। ডোনাল্ড ট্রাম্পের হত্যার হুমকির জবাবে ইরানের প্রেসিডেন্টের স্পষ্ট হুঙ্কার, আত্মসমর্পণের স্বপ্ন শত্রুরা কবরে নিয়ে যাবে। তবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় প্রতিবেশীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন মাসুদ পেজেশকিয়ান। আর এর জেরেই দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে সরকার ও সামরিক বাহিনীর মধ্যে। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। যুদ্ধের 8ম দিনে মধ্যপ্রাচ্যের আকাশে যখন বারুদের গন্ধ, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, মার্কিন ও ইসরায়েলি হামলায় কোণঠাসা ইরান প্রতিবেশীদের কাছে করেছে কৌশলগত আত্মসমর্পণ। তবে ট্রাম্পের এই দাবির পেছনে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কারণ এর আগেই এক ভিডিও বার্তায় তিনি ক্ষমা চান প্রতিবেশী দেশগুলোর কাছে। যদিও আত্মসমর্পণের গুজব উড়িয়ে দিয়ে তিনি বলেন, সেই স্বপ্নসহ শত্রুদের কবরস্থানে দাফন করা হবে। এরপরেই প্রকাশ্যে আসে ইরানের সরকার ও সামরিক বাহিনীর দ্বন্দ্ব। প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রতিবেশী দেশে হামলা বন্ধের ঘোষণা দিলেও কাতারে প্রতিহত হয় ইরানের ক্ষেপণাস্ত্র। দেশটির সর্বোচ্চ নেতার অনুপস্থিতিতে প্রেসিডেন্ট প্রতিবেশীদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলেও যুদ্ধের মশাল এখন বিপ্লবী গার্ড বাহিনীর হাতে। আইআরজিসি জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোর সব মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি তাদের প্রাথমিক লক্ষ্যবস্তু। অর্থাৎ সুর নরম করলেও রণাঙ্গন থেকে এখনও এক চুলো সরছে না তেহরান। এরই মধ্যে পেন্টাগন স্বীকার করেছে, তেহরানের হামলায় ধ্বংস হয়েছে তাদের $300 মিলিয়ন থার্ড রাডার সিস্টেম। এদিকে ইরানের স্মরণকালে সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরান ও ইস্পাহানে একসাথে 80টি যুদ্ধবিমান দিয়ে বৃষ্টির মতো বোমা ফেলেছে দখলদাররা। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েই তেহরানের বাসিন্দারা জানান, দেশ রক্ষায় আর এক বিন্দু ছাড় নয়। আঘাত শুধু তেহরানেই নয়, পাল্টা জবাবে কেঁপে উঠেছে ওয়াশিংটনের বুকও। স্যাটেলাইটের চিত্রে দেখা গেছে বিভিন্ন দেশে $1,000 মিলিয়ন মূল্যের মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম এখন কয়লার স্তূপ। আইআরজিসি ঘোষণা করেছে, বিমান হামলার জবাব দিতে প্রস্তুত হচ্ছে হাইপারসনিক ফাত্তাহ আর ইমাদ ক্ষেপণাস্ত্রের নতুন চালান। শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতেই শনিবার বিকেল পর্যন্ত ছোড়া হয় 16টি ক্ষেপণাস্ত্র ও 121টি ড্রোন। অব্যাহত হামলায় ওমান ছাড়া মধ্যপ্রাচ্যের সব দেশেই আতঙ্ক বিরাজ করছে। পালাচ্ছে মার্কিন কর্মীরা। সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতি ও যোগাযোগে। নিরাপত্তার খাতিরে অধিকাংশ বাণিজ্যিক বিমান এখন ইরানের আকাশপথ এড়িয়ে চলছে। আইআরজিসি বলছে, তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। এখন লক্ষ্য একটাই, শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্য দখলদার মুক্ত করা। জাহিদুল আলম, এটিএন বাংলা।
দেশে জ্বালানি তেলের যথেষ্ট মজুত রয়েছে। সংকট এড়াতে রেশনিং ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, সোমবার বিদেশ থেকে জ্বালানি তেলবাহী দুটি জাহাজ দেশে পৌঁছবে। অবৈধ মজুত ও অনিয়ম ঠেকাতে কাল থেকে মোবাইল কোর্ট পরিচালনার কথাও জানান মন্ত্রী। এদিকে ছুটির দিনেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের উপচে পড়া ভিড় দেখা গেছে। রেশনিং পদ্ধতিতে তেল বিক্রিতে রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করা মানুষেরা পড়েছেন বিপাকে। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। পরিবাগের এই রিফুয়েলিং পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেল এবং প্রাইভেট কারের লাইন শাহবাগ মোড় ছাড়িয়ে গিয়ে ঠেকেছে কাঁটাবনে। অফিসে ঢোকার সময় শেষ, তবে শেষ হয়নি তেলের লাইন। 4 ঘন্টা থেকে আসতেছি, এই সিরিয়ালে আছি, গাড়িতে তো তেল নেই, ঠেলা দিয়ে নিয়ে আসতেছি আর কি। সবগুলা খোলা রাখতো, এরকম 200 বা 300 টাকার তেল দিত, এত সিরিয়ালে আমাদের ভোগান্তি হইতো না। প্যানিক হওয়াটা মনে হয় ঠিক হয় নাই, আমাদের আর একটু সচেতন হইতে হবে। খুব জরুরি না হলে আমরা যেন গাড়ি নিয়ে বের না হই। রেশনিং পদ্ধতিতে একবারে প্রতিটি মোটরসাইকেল 2 লিটার, প্রাইভেট কার 10 লিটার এবং জিপ পিকআপ পাবে 20 থেকে 25 লিটার তেল। এতে রাইড শেয়ার করে সংসার চালানো মানুষগুলো পড়েছে বেশি বিপাকে। সারাদিন চালানো যাচ্ছে না, যে এই তেল দিচ্ছে, এরপরে আবার লাইনে এসে দাঁড়াইতে হচ্ছে আমাদেরকে। 150-200 কিলো চালাইতে হয়, তো সেই হিসাবে কি 2 লিটারে হয়? আমাদের মিনিমাম 5 লিটার তেল লাগে। এদিকে ডিপো বন্ধ থাকায় বন্ধ রয়েছে রাজধানীর অনেক পেট্রোল পাম্প। এতে একাধিক পাম্পে ঘুরেও তেল না পেয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকেই। সারাদিন আমি 3-4টা পাম্প ঘুরলাম, এখনো পর্যন্ত তেল নিতে পারি নাই। আপনার 5 লিটার থাকলে আপনি 2 লিটার করে দিয়ে দেন, 1 লিটার থাকুক, কিন্তু সেটা করবে না। সবাই একযোগে পাম্পটা বন্ধ করে দিচ্ছে, যখন দাম বাড়বে তখন ছাড়বে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, জ্বালানি তেল নিয়ে কোনো সংকট নেই, পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে সরকার। আমার মজুদ আছে, কিন্তু ওই যুদ্ধ কবে থামবে কেউ তো আমরা জানি না। তা আগে থেকে আমার ঘর ঠিক করতে হবে না, সঞ্চয়তে রাখতে হবে না? সেই জন্য আমরা এই সঞ্চয়টা করছি। আমাদের আরও 2টো ভ্যাসেল আসছে 9 তারিখে, সুতরাং আমাদের যে শর্টেজ পড়ার কোনো সুযোগ নাই। নিয়মিত ডিপো থেকে যথাসময়ে তেল সরবরাহ করার পাশাপাশি পেট্রোল পাম্পগুলোর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান পাম্প মালিকরা। আমাকে সরকার তেল দিবে, আমি পাবলিকে তেল দেবো। সরকারি যদি তেল না আমাকে আজকে না দেয়, তা আমি পাবলিকে কিভাবে বুঝাবো? আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা না দিলে আমরা তেল উঠাবোই না, পাম্প তালা মেরা সব চলে যাবে। অযথা প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি মজুত করে সংকট দেখা দেওয়ার আগেই সংকট তৈরি না করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশে জ্বালানি তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বিশ্ববাজারে দাম বাড়লে ভর্তুকি দিতে গিয়ে বাড়তি চাপ নিতে হবে সরকারকে। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তিনি। বিনিয়োগ ও কর্মসংস্থানে ব্যবসায়ীদের আস্থায় আনার তাগিদ ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের। মিজান শাহজাহানের রিপোর্ট। জনপ্রত্যাশা পূরণে অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির সংসদীয় পদ্ধতির বিতর্ক প্রতিযোগিতা। সরকারি দল প্রাইমেসি ইউনিভার্সিটি ও বিরোধী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমরা অলরেডি হসপিটাল নিউজে দেখেছি যে বাস মালিকরা হচ্ছে টিকেটের টাকা বাড়াতে চাচ্ছে মাননীয় স্পিকার। দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিতর্কের মূল্যায়ন পর্বে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি মোকাবেলায় সরকারকে কৌশলী হতে হবে, অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে, তবে নিরপরাধ ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে। অলরেডি উচ্চ মূল্যস্ফীতির মধ্যে রয়েছে, উচ্চ মূল্য তেল কিনতে হলে তাহলেও কিন্তু মূল্যস্ফীতিটা আরও উস্কে যেতে পারে। আর যদি সরকার তেলের দাম নাও বাড়ায়, তার মানে হচ্ছে সরকারকে ভর্তুকি দিতে হবে, সরকারের আবার কোষাগার থেকে অর্থ নিতে হবে। তা আমাদের তো সরকারের রাজস্ব খুবই কম, রাজস্ব ব্যবস্থার মধ্যে এমনিতেই একটা চাপ রয়ে গেছে। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অর্থনৈতিক সংকট কাটাতে ব্যবসায়ীদের আস্থায় আনা জরুরি। ব্যবসায়ীদেরকে আস্থায় এনে তাদের বিরুদ্ধে যে ঢালাও মামলা করা হয়েছে, সেই ঢালাও মামলাকে প্রত্যাহার করে এবং তাদেরকে ব্যাংক হিসাব যে জব্দ করা হয়েছে, জব্দ ব্যাংক হিসাব তাদেরকে ফিরিয়ে দিয়ে, যারা বিদেশে অবস্থান করছে বড় বড় ব্যবসায়ীরা, যারা দেশে আসতে পারছে না, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করবার জন্য ব্যবসায়ীদেরকে আস্থা নিয়ে তাদের মধ্যে স্বস্তি দিতে পারলে আমরা মনে করি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগের অগ্রগতি অনেকখানি এগিয়ে যাবে। তারা বলেন, পুঁজিবাজার দুর্বল হওয়ায় ব্যাংকের উপর নির্ভর করছে দেশের অর্থনীতি। অতীতে ব্যাংকিং খাতে লুটপাট হলেও গভর্নর নীরব দর্শকের ভূমিকায় ছিল। ইচ্ছাকৃত ঋণ খেলাপি, যে তারা ঋণ নিয়েছে কিন্তু তারা কিন্তু সেটা বিনিয়োগ করেনি, বরং সেই অর্থটা দেশের বাইরে চলে গিয়েছে বিভিন্ন উপায়ে। বাংলাদেশ ব্যাংকের চোখের সামনে দিয়ে হয়েছে।
তারা অনেকটা নীরব দর্শকের মতোই ভূমিকা পালন করেছে। এখনই কিন্তু নতুন গভর্নরকে নিয়ে তার কর্মপরিকল্পনা, তার চিন্তা ভাবনা সবকিছুকে নিয়ে কিন্তু এখন আমাদের বলবার সময় আসেনি। আমরা আশা করব তিনি একটা সুশাসন যদি কায়েম করতে না পারেন, তিনি আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারেন, ব্যবসায়ীদেরকে যদি আস্থায় না আনতে পারেন, তখন আমরা নতুন গভর্নরকে সমালোচনা করব। সংসদে উত্থাপিত প্রস্তাবটি পাশ হয়, বিতর্কে বিজয়ী হয় সরকারি দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতায় আজও বাতিল হয়েছে 20টি ফ্লাইট। এতে মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়ালো 268টিতে। বারবার ফ্লাইট বাতিলে চরম অনিশ্চয়তা ও ভোগান্তি তৈরি হয়েছে যাত্রীদের মাঝে। বারবার ফ্লাইট বাতিলে ক্ষতির মুখে বেসরকারি বিমান সংস্থাগুলো, চাইলে সরকারি সহযোগিতা। তরিক ইসলামের রিপোর্ট। হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে অষ্টম দিনে গড়িয়েছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান অস্থিরতায় এরই মধ্যে ঢাকা থেকে উপসাগর অভিমুখে বাতিল হয়েছে 268টি ফ্লাইট। বারবার ফ্লাইট বাতিল হওয়ায় চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের মাঝে। আজকে 7টা বাজে আমার ফ্লাইট, তারা বললো যে হয়তো ফ্লাইট হবে না, কিছুই বলতেছে না। ইউজ বাংলা আজ 5:35 ফ্লাইট আছে, এখন ক্যান্সেল হয়ে গেছে। দুবাইতে ছিলাম নাকি, তো ওখানে ছুটিতে আসছি বাড়িতে। ছুটি শেষে এখন টিকিট কাটছি, কাটার পরেও একটা মিসিং হয়েছে। ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় এভাবে করতে করতে খুব হয়রানির শিকার হয়েছে। দীর্ঘমেয়াদে যুদ্ধ চলমান থাকায় এবং একাধিকবার ফ্লাইট বাতিল হওয়ায় ক্ষতির মুখে বেসরকারি বিমান সংস্থাগুলো। একটা এয়ারক্রাফট যখন র্যাম্পে কিংবা রানওয়েতে আমাদের এয়ারপোর্টে যখন পার্কিং অবস্থা থাকে, তখন কিন্তু আমাদের প্রতি ঘন্টা বেসিস কিন্তু আসলে আমাদেরকে চার্জ পে করতে হয় রেগুলেটরি অথরিটিকে। আমাদের প্রত্যেকটা চার্জই বহাল আছে, বাট সেখানে ইনকাম যদি না থাকে আসলে ইটস ভেরি ডিফিকাল্ট টু সাস্টেইন। বিকজ যে আমরা কোভিডের সময় দেখেছি এই ধরনের ঘটনা যখন ফেস করেছে সারা ওয়ার্ল্ডে অনেক এয়ারলাইন্স কিন্তু তারা হয় চিরতরে বন্ধ হয়ে গেছে অথবা তাদের ব্যবসায়িকভাবে চরম একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। আমি বলবো যে অ্যাজ এ বাংলাদেশি ক্যারিয়ার হিসেবে বর্তমান অবস্থায় আমরা সেই ধরনের একটা আশঙ্কার জায়গা থেকে দেখছি। এদিকে সীমিত পরিসরে বিমান উঠানামা কার্যক্রম শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দর। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সঠিকভাবে জাকাত ব্যবস্থাপনা করতে পারলে দারিদ্র্য বিমোচনে ইসলামী বিশ্বে বাংলাদেশ মডেল হতে পারে বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে এক ইফতার মাহফিলে তিনি আরো বলেন, দারিদ্র্য বিমোচনে জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে সবাইকে নতুন করে ভাবতে হবে। বৈশ্বিক সংকটে সরকার কৃচ্ছ্রতা সাধন করছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলেম ওলামা ও এতিমদের নিয়ে ইফতার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় এতিমদের প্রতি দায়িত্ববান হতে সমাজের বিত্তশালীদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি সরকারের বেশ কিছু বাস্তবতাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিভিন্ন পরিস্থিতির কারণে যেমন গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচন এবং কৃচ্ছ্রতা সাধনের অংশ হিসাবেই এবারের রামাদানে আজ এবং গতকালের ইফতার মাহফিল সহ মোট 2টি ইফতার মাহফিলের আয়োজন করেছি আমরা। বৈশ্বিক পরিস্থিতির উন্নতি না হলে এবারের রামাদানে হয়তো আজকের এটি শেষ ইফতার মাহফিল আমাদের। তারেক রহমান বলেন, জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারলে দারিদ্র্য বিমোচনে রোল মডেল হবে বাংলাদেশ। পরিকল্পিতভাবে জাকাত বন্টন করা গেলে দারিদ্র্য বিমোচনে জাকাত একটি যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে। এমন বাস্তবতায় সরকার জাকাত ব্যবস্থাপনাকে আরো কার্যকর এবং লক্ষ্যভিত্তিক করার চিন্তা ভাবনা করছে। লক্ষ্যভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যদি জাকাত দেওয়া সম্ভব হয়, তাহলে 10 থেকে 15 বছরের মধ্যে শুধুমাত্র জাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশের বহুলাংশে দারিদ্র্য বিমোচনে সম্ভব। জনগণের কল্যাণে নেয়া সরকারের প্রতিটি কর্মসূচি সুন্দরভাবে বাস্তবায়নে সকলের দোয়া চান প্রধানমন্ত্রী তারেক রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচিত প্রতিশ্রুতি বাস্তবায়নে ঢাকা 17 নিজ সংসদীয় আসনে শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের নাট মন্দিরে সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মহাখালীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সামনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকরা। এ সময় দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম বলেন, সনাতন সম্প্রদায়ের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে ধর্ম বর্ণ সবাইকে নিয়েই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কথা বলেন ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডাক্তার ফরহাদ হালিম ডোনার। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন গুলশান বনানী পূজা কমিটির সভাপতি JL ভৌমিক, উপদেষ্টা প্রবীর কুমার সাহা। প্রধানমন্ত্রীর সিট এটা, এইখানে কেউ কাজ না করে ফাঁকি দিতে পারবে? কোনো ফাঁকি দেয় কোনো মন্ত্রী, কোনো প্রশাসক কারোই আমাদের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকা ঢাকা শহরের সবচেয়ে একটা আদর্শ একটা মডেল নির্বাচনী এলাকা হবে। এমন কোনো সুযোগ সুবিধা নাই যেটা থেকে আপনারা বঞ্চিত হবেন। ধর্ম বর্ণ নির্বিশেষে এবং সম্প্রীতির দৃঢ় উদাহরণ সেটাতে সৃষ্টি করতে যাচ্ছেন, সেটা আপনাদের মাধ্যমে সারা দেশবাসী জানতে পারবে সেই প্রত্যাশা রেখে। এবং আমি আশা করি এই মন্দিরের যখন উদ্বোধন হবে, আমি প্রশাসক মহোদয় এবং আমাদের ডোনার্সকে অনুরোধ করবো যে যদিও ছোট্ট পরিসরীয় প্রধানমন্ত্রী এসে এটা উদ্বোধন করেন। সংসদের অতীত নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বিএনপি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দলীয় সংসদের দ্বিতীয় দিনের কর্মশালায় অংশ নিয়ে তিনি জানান, জাতির প্রত্যাশিত কার্যকর সংসদ নিশ্চিত করবে বিএনপি। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, সংসদকে প্রাণবন্ত রাখতে নবীন সাংসদরা যাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে তা নিশ্চিত করতে এ উদ্যোগ। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন বিএনপির দলীয় সাংসদরা। চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্বিতীয় দিনের প্রথম সেশনে অংশ নেন ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সাংসদরা। কর্মশালার দ্বিতীয় দিনেও যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধিবিধানগুলো নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হয়। নতুন সাংসদদের সামনে অভিজ্ঞতার কথা তুলে ধরেন অভিজ্ঞ সাংসদরা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, পুরনো সংস্কৃতি থেকে বেরিয়ে জনগণের প্রত্যাশা পূরণে জাতীয় সংসদকে কার্যকর করতে চায় বিএনপি। নবীন সাংসদদের মধ্যে ভালো রাজনৈতিক ও সংসদীয় সংস্কৃতি গড়ে তোলাই প্রশিক্ষণ কর্মশালার লক্ষ্য। আশা করি আমাদের ভবিষ্যৎ পার্লামেন্ট সেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে যে এইরকম একটি পার্লামেন্ট তারা দেখতে চেয়েছিলেন, যাতে অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো ইনশাআল্লাহ। আমরা একটা ভালো পার্লামেন্টারি প্র্যাকটিস আমরা সৃষ্টি করব এবং তার মাধ্যমে নজির স্থাপন করব, আর জাতির জন্য আমরা বেস্ট কন্ট্রিবিউশন যাতে করতে পারি। পরে তথ্যমন্ত্রী জানান, নতুন সাংসদরা যাতে সংসদে কার্যকরী ভূমিকা রাখতে পারেন তা নিশ্চিতে কর্মশালায় তাদের কার্যক্রম সম্বন্ধে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। সরকারি দল হিসাবে সংসদ নেতার পক্ষ থেকে সংসদকে সবসময় জীবন্ত রাখার যে দায়িত্ব আমাদের আছে, সেটা আমরা কিভাবে করতে পারি এবং আমাদের দায়িত্বের মধ্য দিয়ে আমরা দেশে একটা প্রকৃত অর্থেই কার্যকরী সংসদ তৈরি করে একটা কার্যকরী সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, সে বিষয়ে আমরা আমাদের মাননীয় এমপি মহোদয়দেরকে পরামর্শ বিনিময় করছি। বিশেষ করে যারা নবীন তাদের উদ্দেশ্যে আমাদেরকে বেশি মনোযোগ দিয়ে কথা বলছি। বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সাংসদরা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী 12 মার্চ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। শিগগিরই পরীক্ষামূলকভাবে ই-হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম.এ. মুহিত। রাজধানীর সিরিডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, স্বাস্থ্য সেবায় রোগীদের বিড়ম্বনা কমাতে পর্যায়ক্রমে সবার হাতে ই-কার্ড তুলে দেওয়া হবে। সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে 1 লাখ স্বাস্থ্যকর্মীও সরকার নিয়োগ দেবে বলেও জানান তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট।
আমরা প্রস্তাবনায় রাখছি। সার্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনে কার্যকর ও অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে এই সেমিনার। যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের জন্য যদি একটু আলাদা করে আমরা নজর দিতে চাই তাহলে সোশ্যাল প্রোটেকশনের সাথে হেলথের কিন্তু একটা লিঙ্কেজ তৈরি করতে হবে। এতে আলোচকরা বলেন, স্বাস্থ্য অধিদপ্তর পরিবার পরিকল্পনা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুবিধা আলাদা বিভাগের অধীনে থাকায় রোগীদের স্বাস্থ্য সেবা পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। ইউনিয়ন লেভেলে আমাদের 3 ধারার প্রাইমারি হেলথ কেয়ার আছে, ডিজি হেলথ থেকে, একটা হচ্ছে যে ডিজি ফ্যামিলি প্ল্যানিং থেকে, আরেকটা হচ্ছে যে কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট থেকে। এখানে যে প্রচুর ওয়েস্টেজ হচ্ছে, খরচগুলোকে যদি আমরা ইন্টিগ্রেট করতে পারতাম তাহলে কিন্তু আমাদের আসলে ওখানে কিন্তু অতিরিক্ত বাজেট হয়তো বেশি প্রয়োজন হবে না। ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার আছে, ইউনিয়ন সাব সেন্টার আছে, কমিউনিটি ক্লিনিক আছে, এগুলোকে রিপারপাস করতে হবে। এই খাতে বিশাল খরচের প্রয়োজন নাই, এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারকে রিপারপাস করা। ই হেলথ কার্ডের কথা বলা হয়েছে, যদি আমরা একটা অ্যাপ ভিত্তিক ব্যবস্থা করি তাহলে 6 মাসের মধ্যে, আগামী 180 দিনের মধ্যে কিন্তু এটা বাংলাদেশে প্রচলন করা সম্ভব এবং এখানে কোনো খরচই হবে না। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত বলেন, জনগণের স্বাস্থ্যসেবা সহজ করতেই ই হেলথ কার্ড প্রচলন করতে যাচ্ছে বিএনপি সরকার। ই হেলথ কার্ড নিয়ে আমরা কাজ করা শুরু করব এবং প্রাথমিক পর্যায়ে হয়তো একটা পুরো জেলা কিংবা হয়তো দেখা গেল 3টা জেলার 3টা উপজেলাকে নিয়ে আমরা পুরো সিস্টেমটাকে পাইলটিং করব, তারপরে আমরা রোল আউট করব। 1 লক্ষ স্বাস্থ্যকর্মী, তার মধ্যে 80,000 থাকবে নারী স্বাস্থ্যকর্মী। এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি। হাসপাতালগুলোয় অপরিচ্ছন্নতা, দালালদের দৌরাত্ম্য এবং স্বাস্থ্যসেবা কর্মীদের অনুপস্থিতি সহ যে কোনো অব্যবস্থাপনা দূর করতে সরকার কঠোর বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। অপরিষ্কার, ঢুকতেই যে আউটডোরের জায়গাটা, সেই জায়গায় যে ময়লা, সেই জায়গায়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ঢাকার খালগুলো উদ্ধার করে 2 পাশে ওয়াকওয়ে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। রাজধানীর মান্ডার শাপলা সিটিতে খাল পরিদর্শন করে প্রতিমন্ত্রী বলেন, খালের পানির সঠিক ব্যবহারের জন্য কাজ করছে সরকার। বিভিন্ন জায়গায় খাল খননের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। জানান, বেশ কয়েকটি খালকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহার উপযোগী করবে সরকার। অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে বলেও জানান সড়ক পরিবহন প্রতিমন্ত্রী। এবার আন্তর্জাতিক সংবাদ। নেপালে সরকার গঠন করতে যাচ্ছে দেশটিতে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। আর প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন র্যাপার থেকে রাজনীতিতে আসা বালেন্দ্র সাহা। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা চলছে কমিউনিস্ট পার্টি অব নেপালের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও নেপালি কংগ্রেসের গগন থাপার। এ পর্যন্ত ঘোষিত আসনে 2/3 বেশি জায়গায় এগিয়ে শাহের মধ্যপন্থী রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। নেপালের রাজনৈতিক অঙ্গনে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। সাবেক র্যাপার ও কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ এবার প্রধানমন্ত্রী পদে প্রার্থী হয়ে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তরুণ ভোটারদের বড় অংশ তার পক্ষে, যা দেশটির পুরনো রাজনৈতিক কাঠামোর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর জনপ্রিয়তা পান বালেন্দ্র। সামাজিক মাধ্যমে সক্রিয় উপস্থিতিতে তরুণদের মাঝে জায়গা করে নেন তিনি। ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার অনুসারীর সংখ্যা কয়েক মিলিয়নের বেশি। নেপালের নির্বাচনে এখনও ভোট গণনা চলছে। এতে দেখা যাচ্ছে বালেন্দ্র শাহের মধ্যপন্থী রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি 165টি নির্বাচিত আসনের 2/3 বেশি জায়গায় এগিয়ে আছে। নেপালের নির্বাচনের ভোট গণনা ঐতিহ্যগতভাবে ধীরগতির হওয়ায় চূড়ান্ত ফল জানতে কয়েকদিন লেগে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, যদি বালেন্দ্র শাহ নির্বাচিত হন তবে তা দেশটির রাজনীতিতে নতুন এক মাইলফলক হবে। আশিকুর রহমান, ATN বাংলা। এবার খেলার খবর। স্প্যানিশ লা লিগায় টানা 2 হারের হতাশা কাটিয়ে শেষ মুহূর্তের গোলে সেল্টা ভিগোকে পরাজিত করে জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে 2-1 গোলে জয় পায় আলভারো আরবেলোয়ার দল। খেলার 11 মিনিটে আউরেলিন চুয়ামেনির গোলে লিড নেয় রিয়াল মাদ্রিদ। তবে 25 মিনিটে বোরহো ইগলেসিয়াসের ম্যাচে সমতা ফেরায় সেল্টা।
বিরতির পর ম্যাচে চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ। ড্রয়ের পথেই ছিল খেলা। অবশেষে ইনজুরি টাইমের ৪র্থ মিনিটে ফেদে ভালভের্দে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে ম্যাচ জেতান। এই জয়ে ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট হলে লিগ টেবিলের ২-এ থাকে রিয়াল মাদ্রিদ। শেষ করব প্রাণের মেলার খবর দিয়ে। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে অমর ২১শে বই মেলায় আবারও অংশ নিয়েছেন দেশের নামকরা প্রকাশনা সংস্থা থেকে শুরু করে নতুন প্রকাশকরাও। সাজানো গোছানো স্টল, নতুন বইয়ের প্রচ্ছদ আর লেখক পাঠকদের আগমন কিছুটা থাকলেও বিক্রির অঙ্ক আশানুরূপ নয়। মেলার শেষ দিকে বেচা বিক্রি বাড়বে প্রত্যাশা বিক্রেতাদের। এদিকে বার্জার পেইন্টস বাংলাদেশ চিফ মার্কেটিং অফিসার সালাউদ্দিন আহমেদ বলেন, বইমেলার পরিবেশকে শৈল্পিক রঙে রাঙিয়ে তোলাই ছিল তাদের লক্ষ্য। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। প্রাণের উচ্ছ্বাস, নতুন বইয়ের গন্ধ আর প্রিয় লেখকের গল্প, এই সবকিছু মিলিয়ে অমর ২১শে বইমেলা পরিণত হয়েছে বাঙালির আবেগে। তবে এবারের বইমেলায় নেই চিরচেনা সেই দর্শনার্থীদের ভিড়। বিক্রির খাতায়ও সাড়া নেই তেমন। এবারের মেলায় প্রত্যাশিত বিক্রি না হওয়ায় হতাশ প্রকাশকরা। গত বছরের তুলনায় বিক্রি ৩০ থেকে ৪০% বা তারও বেশি কমেছে বলে জানান তারা। আগে যে পরিমাণ বই আসতো সেই হিসাবেও কিন্তু এবার বই আসেনি। ২১শে বইমেলাকে একটি অপ্রয়োজনীয় বিষয়ে পরিণত করার একটি সূক্ষ্ম ষড়যন্ত্র এর ভিতরে কাজ করে এবং সেই কারণেই বইমেলা জমছে না। আমি জানি না ভবিষ্যতে কি হবে। ছুটির দিনে স্টলে দর্শনার্থীর সমাগম বাড়লেও ক্রেতার আনাগোনা নেই আগের মতো। যবে থেকে বাচ্চারা একটু বই পড়া শিখেছে তবে থেকেই আসার চেষ্টা করি। আমরা আশা করি এই মেলাটি আরও সুন্দর হবে এবং আমরা এখান থেকে আমাদের এই প্রাণের যেই সুখ শান্তি সেটুকু যেন বই থেকে খুঁজে পায়। বাংলার রঙে বাংলার নামে এবারে এই ভাবনাকেই সামনে রেখেছে ২১শে বইমেলার অন্যতম প্রধান পেইন্ট পার্টনার বার্জার পেইন্টস বাংলাদেশ। আমরা মনে করি শুধু ঘরের দেয়াল রঙিন করা নয়, মনের দেয়াল এবং আত্মাকে রঙিন করা এবং আমাদের চারপাশের পরিবেশ এবং সবার মধ্যে এই যে আলোকিত ভাবনাকে জাগিয়ে তোলার কাজটা রঙের ব্র্যান্ড হিসেবে বার্জারও দায়িত্ব এখানে পালন করতে পারে। তবে পুরো চিত্র যে একেবারেই মলিন তা নয়। জনপ্রিয় লেখকদের নতুন বই প্রকাশের দিনগুলোয় নির্দিষ্ট স্টলগুলোতে ভিড় বাড়ছে। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরেকবার। যুক্তরাষ্ট্রের কাছে কখনোই আত্মসমর্পণ করবে না তেহরান, ইরানি প্রেসিডেন্টের ঘোষণা। শত্রুদের কবরে পাঠানোর শপথ। প্রতিবেশী দেশে হামলায় দুঃখ প্রকাশ। রাজধানীর পাম্পগুলোতে যানবাহনের ভিড়, অবৈধ মজুত ও অনিয়ম ঠেকাতে মোবাইল কোর্ট নামছে। সোমবার জ্বালানি তেলবাহী দুটি জাহাজ আসছে, জানালেন জ্বালানি মন্ত্রী। যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের জ্বালানি তেলের দাম বাড়তে পারে আশঙ্কা সিপিডির। আজও মধ্যপ্রাচ্যগামী ২০টি ফ্লাইট বাতিল, ক্ষতির মুখে বেসরকারি বিমান সংস্থাগুলো। পরিকল্পিত জাকাত বন্টনে ১০ থেকে ১৫ বছরের মাঝে দেশ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব মনে করেন প্রধানমন্ত্রী। অতিরিক্ত মুনাফা করে মানুষকে কষ্ট না দেওয়ার আহ্বান। সংসদের অতীত নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রাণবন্ত সংসদে নবীনরা ইতিবাচক ভূমিকা রাখতে পারে আশাবাদী তথ্যমন্ত্রী। এবং শিগগিরই পরীক্ষামূলকভাবে ই-হেলথ কার্ড বিতরণ শুরু, বলছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সেবার মানোন্নয়নে পর্যায়ক্রমে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, /ATN বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।